ওকে, আজকে আমরা পড়বো অল্টারনেটিং কারেন্ট। এমনি তো আমরা জানি যে কারেন্ট দুই প্রকার, যে অল্টারনেটিং আর ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্ট সম্পর্কে তো মোটামুটি আমাদের একটু আইডিয়া আছে। এবার আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তো শুরু থেকেই আমি বলবো যে ডিরেক্ট কারেন্টের সাথে অল্টারনেটিং কারেন্টের এক্স্যাক্টলি কোনখানে কোনখানে চেঞ্জেস হচ্ছে সেটা আমরা দেখতে পাবো এখানে। এই পুরো পিপিটিটাতে আমরা যেটা দেখবো বা আজকের ক্লাসটাতে আমরা যেটা দেখবো যে অল্টারনেটিং কারেন্টটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে, বা আমরা এর আগে দেখে নিয়েছি যে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এরা কিভাবে কাজ করছিল ডিসির সাথে। এবার আমরা এসির সাথে দেখবো যে এই রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলো কিভাবে কাজ করে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ফার্স্ট স্লাইডে। ওকে, এখানে অল্টারনেটিং কারেন্ট সম্পর্কে বলে দেওয়া আছে। তো ইনিশিয়ালি আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে ডিরেক্ট কারেন্টের বেসিক আইডিয়াটা জাস্ট এক দু লাইনে আমি বলে দিচ্ছি, দেন আমরা অল্টারনেটিং কারেন্টটা স্টার্ট করব। তো ডিরেক্ট কারেন্টটা বেসিক্যালি কি? ডিরেক্ট কারেন্ট হচ্ছে অলওয়েজ ইউনিডাইরেকশনাল। ডিরেক্ট কারেন্ট হচ্ছে অলওয়েজ ইউনিডাইরেকশনাল, মানে যদি আমরা কারেন্টটাকে রিপ্রেজেন্ট করি কোনো ওয়েভ ফর্ম দিয়ে, তাহলে ঠিক কিভাবে দেখতে হবে সেটা, সাপোজ এইভাবে যদি রিপ্রেজেন্ট করি, তো এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সবসময় পজিটিভ, একটা পার্টিকুলার পিরিয়ডের পরেও সেই সেম জিনিসটাই রিপিট হচ্ছে এবং সবসময় এটা পজিটিভ হচ্ছে, বা এটা নেগেটিভও হতে পারে। এরকম ধরনের কার্ভও আমরা দেখতে পারি। ওকে, তো সবসময় নেগেটিভ হবে। তো যেটা হতে থাকছে সেটাই হতে থাকছে, ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড যেটাকেই বলছি, এবং চার্জ দুটোই একই হতে থাকছে, মানে আইদার পজিটিভে গেলে পজিটিভেই যাবে, নেগেটিভে গেলে নেগেটিভেই যাবে। তো সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট কারেন্ট। এবার এখানে আমরা কি পড়বো, অল্টারনেটিং কারেন্ট, যেটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তাহলে প্রথমে আমরা এটাকে ইরেজ করে দিচ্ছি। ওকে, অল্টারনেটিং কারেন্ট কি? এখানে দেখতেই পাচ্ছি তিনটে গ্রাফ দেওয়া রয়েছে। এটা সাইনোসয়েডাল, আমরা তো জানি এগুলো সাইনোসয়েডাল, স্কোয়ার, আর ওটা হচ্ছে শর্টউথ। তো এখানে বেসিক্যালি কি দেখতে পাচ্ছি যে এখানে পজিটিভ রয়েছে, এখানে সাইনটা পজিটিভ রয়েছে, পজিটিভ অ্যাক্সিসে রয়েছে। আবার এই পুরো যে টাইম পিরিয়ডটা মিলে রয়েছে, একটা পজিটিভে রয়েছে, একটা নেগেটিভে রয়েছে। তো অল্টারনেটিং কারেন্টের সাথে ডিরেক্ট কারেন্টের এটাই ডিফারেন্স, যে ওটার ক্ষেত্রে যা চলছিল সেটাই চলতে থাকে গতানুগতিক ভাবে। আমরা যেরকম সাইনটা কি জানি, ডিসির সাইনটা এরকম হয়, তো এটা পজিটিভ এটা নেগেটিভ, ডিসি সাইন এরকম হয়। তো এই যে ডিসি ভোল্টেজটা, এর ডাইরেকশন সবসময় এদিক থেকে এদিকে হয়, তাই তো? তো অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে সাইনটা কিরকম হয়, এরকম। এটা মেবি এদিক থেকে এদিকে যেতে পারে, অথবা এদিক থেকে এদিকে, যে কোনো একটা হতে পারে। তো এটার ক্ষেত্রে কিন্তু ডাইরেকশন অলওয়েজ, পুরো সার্কিটটার ক্ষেত্রে থ্রু আউট আমরা দেখে এসেছি এতদিন যে নিউমারিক্যাল গুলো করেছি ডিসির ওপরে, দেখে এসেছি যে থ্রু আউট সার্কিটে কিন্তু কারেন্টের ডাইরেকশনটা সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে হচ্ছিল। এক্ষেত্রে কিন্তু সেটা উল্টোও হতে পারে। তো আমরা দেখে নিই যে এক্ষেত্রে কি রয়েছে। এখানটা আমরা অলরেডি দেখলাম যে এটা হচ্ছে পজিটিভে রয়েছে, এটা হচ্ছে নেগেটিভে রয়েছে। তো এখানে এটা 0 থেকে স্টার্ট হচ্ছে, এখানে t/2 আর t। আমরা টাইম পিরিয়ড অলরেডি জানি, টাইম পিরিয়ডটা কি জিনিস। তো এখানে এই 0 থেকে t অবধি একটা পার্টিকুলার পুরো সাইকেলটা, মানে একটা যে কোনো একটা পিরিয়ডিক ফাংশন, সেটার পুরো সাইকেলটা যেখানে কভার করছে, সেটা 0 থেকে স্টার্ট হয়ে ঠিক যেই পজিশন পর্যন্ত গিয়ে থামছে, সেই টাইম ডিউরেশনটাকে বা ফ্রিকোয়েন্সিটাকে আমরা টাইম পিরিয়ড বলছি। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাফ অফ দ্য টাইম পিরিয়ড, সেটা হচ্ছে t/2 দিয়ে ডিনোট করা হচ্ছে, যেহেতু হাফ, টোটালটা যেহেতু t, তাই হাফ। আর এখানে কি করছে, এই হাফেরও হাফ, তার মানে t/2 এর হাফ মানে t/4। আবার এখানেও দেখতে পাচ্ছি t/2 আর t এর মাঝখানে একটা, মানে 3t/4, তার মানে এই দুটো, এই পোর্শনটার হাফ, সেটা হচ্ছে এটা 3t/4। এখানে এই সাইনোসয়েডাল কার্ভ দিয়ে, কোসাইনোসয়েডাল কার্ভ দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কোসাইনোসয়েডাল কার্ভটা কিরকম দেখতে হবে, এরকম, এরকম দেখতে হবে। এটা 0 থেকে স্টার্ট হচ্ছে, ওটা একটা সার্টেন অ্যামপ্লিটিউড থেকে স্টার্ট হবে। তো এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা অল্টারনেটিং কারেন্ট কি বলেছে একবার দেখি। ইফ দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট ইন এনি সার্কিট এলিমেন্ট, রেজিস্টার, ইন্ডাক্টর অর ক্যাপাসিটর চেঞ্জ অল্টারনেটিভলি, দেন দ্য কারেন্ট ইজ কল্ড অল্টারনেটিং কারেন্ট। তার মানে চেঞ্জ, আমরা যেটা বললাম ওটার ক্ষেত্রে কি ছিল, ইউনিডিরেকশনাল ছিল ডিরেক্ট কারেন্টের ক্ষেত্রে। আর অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, যে এটা অল্টারনেটিভলি চেঞ্জ করছে, ডাইরেকশনটা চেঞ্জ করছে, সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট। ইফ ম্যাগনিটিউড ভ্যারিজ বাট নট ইন দ্য ডিরেকশন, then the current may not
মে বি পিরিয়ডিক বাট নট অল্টারনেটিং, মানে কার্ভটা কিন্তু সবসময় পিরিয়ডিক হতে হবে, র্যান্ডম হলে চলবে না। পিরিয়ডিক মানে আফটার আ পার্টিকুলার টাইম পিরিয়ড ওই সেম কার্ভই আবার আসবে, মানে এই টি এর পরে আমরা যদি এর পরের কার্ভটা দেখি সেটাও কিন্তু এরকমই আসবে, অন্য কোনো কার্ভ কিন্তু আসবে না। এই যে কার্ভটা ফলো করছে টি অবধি, টি এর পরেও কিন্তু পিরিয়ডিক, যেটাকে আমরা বলি পিরিয়ডিক মানে কি একটা সার্টেন পিরিয়ডের পরেও সেই একই জিনিস পরপর ফলো। নন পিরিয়ডিক বা অ্যাপিরিয়ডিক কোনটা, যেটা র্যান্ডমনেস আছে, মানে কোনো পার্টিকুলার পিরিয়ড আমরা বলতে পারছি না যে এইটুকু অবধি এই ধরনের একটা কার্ভ ফলো করছে তারপরে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই সেটা নন পিরিয়ডিক বা অ্যাপিরিয়ডিক হয়ে যাচ্ছে। আর এর ক্ষেত্রে হবে কি পিরিয়ডিক হবে, এখানে যেটা বলেই দিয়েছে ম্যাগনিটিউড ভ্যারিজ নট ইন দ্য ডাইরেকশন then the current may be periodic but not alternating, তাহলে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডিক হতে হবে, এটা বোঝা গেল? ওকে, এখানে আরেকটা কার্ভ দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ারের ক্ষেত্রেও দেখো যে এটা এখানে পজিটিভ রয়েছে আর এখানে নেগেটিভ রয়েছে, তার মানে এখানে যে একটা পার্টিকুলার অ্যামপ্লিটিউড রয়েছে, কোনো একটা অ্যামপ্লিটিউড রয়েছে, এটা তো আই ডিরেকশন, এটা তো কোনো একটা অ্যামপ্লিটিউড রয়েছে এখানে, সেই পার্টিকুলার অ্যামপ্লিটিউডটাই কিন্তু এখানে নেগেটিভ, মানে ধরে নিচ্ছি এখানে যদি প্লাস এ ভ্যালু থাকে তাহলে এখানে কিন্তু মাইনাস এ ভ্যালু হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল স্কোয়ারের ক্ষেত্রে। স্কোয়ারের ক্ষেত্রে বলেই দিয়েছে আই ইকুয়ালস টু আই নট, আই নটটা হচ্ছে এর ম্যাক্সিমাম যেটা রয়েছে অ্যামপ্লিটিউডটা সেটা, যেখানে কি টির ভ্যালুটা, টিটা এই এক্স অ্যাক্সিসটা ডিনোট করছে, টির ভ্যালুটা ভ্যারি করছে কি 0 থেকে t/2, তার মানে এই অবধি আমরা সরি এইটা পুরোটা টাইম পিরিয়ড, এটার থেকে এইটা পুরোটা টাইম পিরিয়ড, তার মানে এটাকে যদি টি বলি আমরা শুধু এইটুকুকে t/2 বলতে পারি, হাফ, তাহলে টি থেকে 0 থেকে t/2 অবধি কিন্তু I0 ভ্যালু রয়েছে। আবার মাইনাস I0 কখন হয়ে যাচ্ছে, যেটাকে আমরা এ ধরেছি ওটাকেই ওরা I0 বা I0 ধরেছে, তো I0টা কখন মাইনাস হয়ে যাচ্ছে, যখন t/2 থেকে t হচ্ছে, মানে এই ডাইরেকশন এইটুকু যখন, তখন হচ্ছে মাইনাস I0, মানে এই জায়গাটা, এইটা হচ্ছে আমার মাইনাস I0, আমরা এটাকে এ রিপ্রেজেন্ট করেছি, ওরা I0 দিয়ে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে? এরপর শর্টউথ কার্ভ, এক্ষেত্রেও দেখতে পাচ্ছি সেম, এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার পজিটিভ নেগেটিভ, পিরিয়ডিক্যালি কিন্তু এটার পরে দেখতে গেলে এরকম হবে, পিরিয়ডিক্যালি কিন্তু সবসময় এটা সেম থাকবে, মানে আফটার আ সার্টেন পিরিয়ড এটা কিন্তু চেঞ্জ হবে না, একই রকম কার্ভ কিন্তু গতানুগতিক ভাবে চলতে থাকবে। এটা বোঝা গেল? কোনো ডাউট? আচ্ছা, এবার হচ্ছে প্রোডাকশন অফ অল্টারনেটিং কারেন্ট। কি বলেছে যে when a closed conducting loop rotates in a magnetic field, alternating current is produced in the loop due to change in flux in the alternating way, মানে বোঝাই যাচ্ছে যে একটা কোনো কন্ডাক্টিং একটা লুপের ভেতরে যদি মানে একটা ক্লোজ কন্ডাক্টিং লুপের ভেতরে যদি কারেন্টটা থাকে, মানে এসি কারেন্টটা থাকে, তো সেক্ষেত্রে কি হচ্ছে যে লুপ ডিউ টু লুপটা ওই ভেতরে যে কারেন্টটা সেটা চেঞ্জ হচ্ছে ডিউ টু দ্য ফ্লাক্স অফ দ্য অল্টারনেটিং কারেন্ট। এবার হচ্ছে ইট ক্যান বি স্টেপড আপ অ্যান্ড স্টেপ ডাউন, এটা আমরা দেখবো যখন ফেজার ডায়াগ্রাম করব তখন আমরা দেখতে পাবো যে স্টেপ আপ কাকে বলে বা স্টেপ ডাউন কাকে বলে, তখন আমরা দেখতে পাবো। ইট ক্যান বি ইজিলি কনভার্টেড ইনটু ডিসি বাই ইউজিং রেকটিফায়ার, তার মানে এসি থেকে ডিসি কনভার্সন, এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে এসি থেকে ডিসি কনভার্সন করতে গেলে আমাদের রেকটিফায়ার লাগে। ট্রান্সফরমার কি কাজে লাগে, এসিটাকেই আমি বাড়াবো কমাবো তখন আমরা ট্রান্সফরমার ইউজ করছি, ডিসি করার জন্য কি ইউজ করতে হবে, রেকটিফায়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে এসি থেকে ডিসি করতে গেলে কিন্তু আমাদের রেকটিফায়ারটা কাজে লাগবে। ইট ক্যান বি ট্রান্সমিটেড ওভার আ লং ডিস্টেন্স উইদাউট মাচ পাওয়ার ডিসিপিয়েশন, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে না, খুব অনেক বেশি পাওয়ার লস হচ্ছে না, একটা অনেকটা দূরত্ব ডিস্টেন্স কভার করতে, বা অনেকটা দূরত্ব মানে এখানে তো আর রাস্তায় হাঁটা নয়, মানে একটা সার্কিটে অনেকটা মানে অনেকটা ডিস্টেন্স কভার করতে ট্রান্সমিট, মানে একটা পার্টিকুলার জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানো, এটাই বেসিক্যালি। তো সেখানকার জন্য কিন্তু পাওয়ার ডিসিপেশনটা খুব একটা বেশি হচ্ছে না, মানে খুবই কম পাওয়ার ডিসিপিয়েশন হচ্ছে। ইট ক্যান বি রেগুলেটেড ইজিলি বাই ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। ওকে, এখানে হচ্ছে অ্যাভারেজ অফ অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, এটাকে ডিটেলে যাওয়ার আগে অ্যাভারেজ অল্টারনেটিং কারেন্ট বা আবার অ্যাভারেজ অল্টারনেটিং ভোল্টেজ কি সেটা দেখে নিই। ফার্স্ট হচ্ছে আমরা দেখব যে কারেন্ট, অ্যাভারেজ অল্টারনেটিং কারেন্ট, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, এটা টি, হ্যাঁ, আই এ ভি জি, এটা দিয়ে রিপ্রেজেন্ট করব। তো নর্মালি আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু
ডি কিউ ডিটি, এটা জানি, ঠিক আছে। আই অ্যাভারেজের ভ্যালুটা কি হবে, কিউ বাই টি। এবারে কিউ বাই টি এগুলোর তো ভ্যালু জানতে হবে আমাদের। প্রথমে এটাকে যদি আমরা সলভ করি, এটাকে যদি আই ডিটি ইজ ইকুয়াল টু ডি কিউ, দুদিকে ইন্টিগ্রেশন নিই, তাহলে আমরা কি পাবো এখান থেকে, এটা তো কিউ হয়ে যাবে, ডি কিউ, কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি, এটা পেয়ে গেলাম। এবার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি কিউর জায়গায় আই ডিটি ইন্টিগ্রেশন অফ আই ডিটি লেখা যায়, ডিভাইডেড বাই এই টিটাকে আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ টি লেখা যায়। তাহলে আমরা আলটিমেটলি আই অ্যাভারেজের কি ভ্যালু পেলাম, ইন্টিগ্রেশন অফ আই ডিটি ডিভাইডেড বাই ডিটি, ঠিক আছে। এইভাবে আমরা যদি ভোল্টেজটা দেখি সেক্ষেত্রেও এই সেমই হবে, সেক্ষেত্রেও কিন্তু সেমই হবে। এবার একটা পাওয়ারের রেসপেক্টে যদি করি তাহলে আমরা কি পাবো, পি ডিটি ডিভাইডেড বাই ডিটি। ওকে, বোঝা গেছে। এটা আমরা এভাবে এখান থেকে অ্যাভারেজ অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ভোল্টেজ এই দুটো বার করতে পারবো। আর ভির ক্ষেত্রেও তাই হবে, ভি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। ওকে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এসি ইজ দ্যাট দ্য স্টেডি কারেন্ট, এটা কিন্তু খুব মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে স্টেডি কারেন্ট, এই টার্মটা মনে রাখতে হবে, which sends the same amount of charge through a circuit in the same time equal to the half of the time period of AC as it sent by AC through the same circuit in the same time. এখানে ধরে নিয়েছে কিউর ভ্যালুটা আইডিটি, যেটা আমরা স্মলে লিখছিলাম, এই যে কিউ আইডিটি, কিউ আইডিটি যেটা আমরা স্মলে লিখছিলাম এটাই ওরা ক্যাপসে লিখেছে, কিউ ইকুয়ালস টু আইডিটি, যেখানে একটা পার্টিকুলার টাইম পিরিয়ড নিয়েছে, যেটা 0 থেকে টাইম পিরিয়ড না, একটা সার্টেন টাইম নিয়েছে, টাইম পিরিয়ড তো 0 to t হতো, এরা হাফ নিয়েছে, তো হাফ নিয়ে এরপর সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। তাহলে কি হবে, আমরা যেটা দেখছিলাম কি কার্ভগুলো সবকটা এরকম ছিল, তার মানে এখানকার যা অ্যাম্পলিটিউড আর এটার যা অ্যাম্পলিটিউড এটা দুটো সেম। তখন দেখছিলাম কি এখানে প্লাস আই জিরো ছিল, এখানে মাইনাস আই জিরো ছিল, তার মানে অ্যাম্পলিটিউডটা তো সেম, তো এটার যা ভ্যালু হবে আর এটার যা ভ্যালু হবে সবই সেম হবে, শুধু খালি সাইনটা চেঞ্জ হবে। এবার আমরা তো এখানে চার্জ বার করছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, যে 2 ইন্টু এটা প্লাস এটা করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো, বা একটা যে কোনো একটা বার করলাম, 2 ইন্টু এটা প্লাস এটা হবে না, যে কোনো একটা বার করলাম সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পুরো ভ্যালুটা পেয়ে যাবো, মানে আপ টু টি অবধি পাবো। এটা আমরা টি বাই টু অবধি দেখছি, 0 থেকে টি বাই টু, সেটাই করেছে, কিউ ইজ ইকুয়াল টু 0 টু টি বাই টু লিমিট আই ডিটি। সেখানে আই এর ভ্যালুটাকে আমরা রিপ্রেজেন্ট করছি, এই থ্রু আউট পুরো যে অল্টারনেটিং কারেন্টটা আমরা পড়বো, আই এর ভ্যালু, বি এর ভ্যালু কিভাবে রিপ্রেজেন্ট করবো, সেটা হচ্ছে এইভাবে করবো, বি ইজ ইকুয়াল টু বি নট সাইন ওমেগা টি, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। কোথাও কোথাও হয়তো এই পিক ভ্যালুটাকে, এটা তো পিক ভ্যালু বেসিক্যালি, কোথাও কোথাও এই ভিটাকে ভিএম ও লিখেছে আর এটাকে আইএম ও লিখেছে, ঠিক আছে। তো ভি নট বা ভিএম, আই নট বা আইএম যা খুশি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো পুরো থ্রু আউট আমরা দেখতে পাবো যে অল্টারনেটিং কারেন্টে কিন্তু একটা সাইনোসয়েডাল বা একটা কোসাইনোসয়েডাল টার্ম থাকবে, যেখানে ওমেগা টি বলে একটা জিনিস থাকবে। এবার এই ওমেগাটা কি, এনি আইডিয়া ওমেগাটা কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এরপরে আমরা করব ফেজ, মানে এটা তো ফার্স্ট টার্মটা কি ছিল, যে ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। এখানে যদি আমরা জাস্ট কালারটা চেঞ্জ করি, এখানে যদি আমরা একটা প্লাস 5 টার্ম ইনক্লুড করি বা একটা মাইনাস 5 টার্ম ইনক্লুড করি, তখন সেটা হয়ে যাবে ফেজ ডিফারেন্স। এটাকে আমরা কি বলবো, ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স বলবো, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি, এখান থেকে এটা এই ক্যালকুলেট করে, ওটা আমরা পরে দেখছি, আগে এটা শেষ করে নিই। এখান থেকে ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি যে 2 আই নট বাই ওমেগা হচ্ছে ভ্যালু আসছে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে কসে, তো তারপর ওখানে ভ্যালু বসিয়ে দিলে টি এর জায়গায় 0 টু টি বাই 2 বসিয়ে দিলে ওই ভ্যালুটা আমরা পাবো। এবার এগেন বলেছে কিউ ইজ ইকুয়াল টু আই অ্যাভারেজ টি বাই 2,
ঠিক আছে, এটা বেরিয়েছে, এটা ডেরিভেশন করে বেরিয়েছে। আমাদের ডেরিভেশনটা অত ইম্পর্টেন্ট মানে মনে রাখার দরকার নেই, যেহেতু আমরা নিট বা জেই এর জন্য প্রিপেয়ার করছি, তো আমাদের জাস্ট ফর্মুলা গুলো মাথায় রাখলে নিউমেরিক্যাল গুলো নেমে যাবে। ওকে, হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ, ঠিক। ফেজ ডিফারেন্সটা পরে আসবে, ঠিক। ওকে, এরপর হচ্ছে আই অ্যাভারেজের ভ্যালুটা কি পাচ্ছি এখান থেকে, কিউ এর ভ্যালু বলে দিয়েছে 2I0/ওমেগা, আর এখান থেকে কিউ, এখানে আই অ্যাভারেজের ভ্যালুটা, তাহলে আমরা কিউ এর ভ্যালু যদি পুট করি 2I0/ওমেগা, তাহলে আমরা এটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এই ফর্মটাও মনে রাখতে হবে ফর নিউমেরিক্যাল। হ্যাঁ, ওটা ফেজ ডিফারেন্স নয়, ফেজ মানে ফেজ ডিফারেন্স হচ্ছে এটা, যে যদি ধরি দুটো সাইনোসয়েডাল কার্ভ আছে আমার কাছে, দুটো সাইনোসয়েডাল কার্ভ আছে, তাহলে এদের মধ্যে যে এই যে চেঞ্জেসটা মানে এইটুকু ডিস্টেন্সটা, ওটা হচ্ছে ফেজ ডিফারেন্স। ওকে, মানে যদি ফার্স্টের টার্মটাতে সাইন ওমেগা টি প্লাস 30 থাকতো, আর নিচের টার্মটাতে মানে এইটা বলছি, এটার যদি সাইন ওমেগা টি প্লাস 30 থাকতো, আর এই ব্ল্যাকটার জন্য হয়তো সাইন ওমেগা টি -20 থাকতো বা +20 থাকতো, তাহলে সেই ক্ষেত্রে ফেজ ডিফারেন্স হয়ে যেত কি 30 - 20 10। ওকে, তো সেই ক্ষেত্রে ফেজ ডিফারেন্স আমরা লিখতে পারতাম 30 - 20 মানে 10 ডিগ্রি। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছে, এটা বোঝা গেছে। পরের স্লাইডে চলে যাই। ওকে, এবার হচ্ছে আরএমএস ভ্যালু আর ইফেক্টিভ ভ্যালু আর ভার্টিক্যাল ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছি আমরা? আরএমএস ভ্যালু অফ কারেন্ট হচ্ছে আইআরএমএস, আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ হচ্ছে ভিআরএমএস। ঠিক আছে, the value of steady current which generates the same amount of heat in a resistance as it generated by AC while flowing through the same resistance in the same time is called RMS. তো এটা আমাদের এত ইন্টিগ্রেশন, এত ডেরিভেশন, এত কিছুতে যাওয়ারই দরকার নেই। বেসিক্যালি আমাদের আরএমএস এর মানে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে এইভাবে, যে এর আগে আমরা অ্যাভারেজ করলাম না, অ্যাভারেজ কারেন্ট, তো ওই অ্যাভারেজ কারেন্ট, অ্যাভারেজ অল্টারনেটিং কারেন্ট যেটা বা এসি, অ্যাভারেজ এসি যেটা পড়লাম সেটাকে রিপ্রেজেন্ট করছিলাম কিভাবে, আই অ্যাভারেজ, এইভাবে রিপ্রেজেন্ট করছিলাম। এটাকে আরো একভাবে রিপ্রেজেন্ট করা যায় এইভাবে, ঠিক আছে, অথবা এটাকে আই বার এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়। তো এই আরএমএস এর ভ্যালু কিভাবে বার করা হয়, যে এই জিনিসটার মানে আই বা ভি বা যেটাই আমরা করতে চাইছি, যেটারই আরএমএস বার করতে চাইছি, তার স্কোয়ার করে তার অ্যাভারেজ, এটার রুট, এটা হচ্ছে আরএমএস এর ভ্যালু। ঠিক আছে, ভির ক্ষেত্রেও তাই হবে, ভি স্কোয়ার তার অ্যাভারেজ, তার উপর হচ্ছে স্কোয়ার রুট। তো এক্ষেত্রে তারপরে ওটা থেকে ডেরিভেশন করে আমরা পাবো যেটা, সেটা আলটিমেটলি আমি লিখছি, এটা হচ্ছে যে আই এর ভ্যালু যেটা থাকবে ডিভাইডেড বাই √2, এর ক্ষেত্রেও তাই ভি বাই √2। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে, এইগুলো এত মনে রাখার দরকার নেই, এটা মনে রাখলে নিউমেরিক্যাল সলভ হবে। যদি কোথাও বার করতে যায় যে আরএমএস ভ্যালু, ভিআরএমএস বা আইআরএমএস, সেটা এখানে কি করেছে যে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর ডিটি করেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আই নটটা বাইরে বেরিয়ে এসছে, আর আর ডিটি থেকে আর এর আই এর ভ্যালুটা কি ছিল, আই এর ভ্যালু ছিল আই নট সাইন ওমেগা টি, এখানে আই স্কোয়ার আছে তাই জন্য আই নট স্কোয়ারটা বাইরে বেরিয়ে এসছে, এটা তো কনস্ট্যান্ট সেই জন্য, আর সাইনের ভ্যালু সাইন স্কোয়ার হচ্ছে, এটা পরে গিয়ে আমাদের হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন করে বার করতে হবে। তো সেখান থেকে আলটিমেটলি যেটা এলো সেটা হচ্ছে এটা, যেটা আমি বললাম আর কি। তো এইভাবে আরএমএস এর ভ্যালু ভিআরএমএস বা আইআরএমএস যাই বার করি ডিভাইডেড বাই √2 করে দিলেই আরএমএসটা বেরিয়ে যাবে। বা যদি এই ভ্যালুটা দেওয়া থাকে তাহলে তো এটা করলে হয়ে গেল, বা যদি আরএমএস এর ভ্যালু দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে √2 ইন্টু আইআরএমএস করলে আই নটটা বেরিয়ে যাবে। ওকে, এবার আসছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরটা কি? এটা বেসিক্যালি আই আরএমএস ডিভাইডেড বাই আই অ্যাভারেজ। এটা ভোল্টেজের ক্ষেত্রেও হতে পারে ভিআরএমএস বাই ভি অ্যাভারেজ বা আইআরএমএস বাই আই অ্যাভারেজ, এটাও মনে রাখতে হবে। এটার ভ্যালু 1.11, এর ডেরিভেশনও রয়েছে।
তো ডেরিভেশন অত ইম্পর্টেন্ট নয়, এখানে ফর্মুলাগুলো মনে থাকলেই হবে। এখন ডেরিভেশন করতে গেলে বসে পুরো ডেরিভেশন ওখানে করতে গেলে বাকি অঙ্ক আর সলভই হবে না, যা আছে শুধু একটাই হবে। তার চেয়ে ফর্মুলাগুলোকে মাথার মধ্যে রাখলে যা যা নিউমেরিক্যাল আসবে সেখানে জাস্ট পুট করে দিলে হয়ে যাবে। ওকে, এবার চলে আসছি আরএমএস ভ্যালু। আচ্ছা, এটা তো হয়ে গেল। আচ্ছা, এবার আসছে ইম্পিডেন্স। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা এক্স হবে, রিঅ্যাকট্যান্সটা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে। ইম্পিডেন্স, ইম্পিডেন্সটা কি? ইএমএফ অ্যাপ্লাইড ডিভাইডেড বাই কনসিকুয়েন্স কারেন্ট, ই বাই আই বা ভি বাই আই ও বলতে পারি। বেসিক্যালি ইম্পিডেন্স হচ্ছে রেজিস্ট্যান্স, মানে রেজিস্টার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। ইম্পিডেন্সকে আমরা এই তিনটের যে কোনো একটা বলতে পারি, মানে ইম্পিডেন্সের ভ্যালুটা আমরা রেজিস্টার বা ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের দিক দিয়ে মানে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে বেসিক্যালি জেড এর ভ্যালুটা হচ্ছে ইএমএফ অ্যাপ্লাইড বাই কনসিকুয়েন্ট কারেন্ট, ই বাই আই, ই নট বাই আই নট। ই নট বাই আই নট কোথা থেকে পাচ্ছি? যে ই ইজ ইকুয়াল টু, বা ভি, ইটা বেসিক্যালি ভি, তো ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। ওখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি আই, ইনিশিয়াল ভ্যালু বা পিক ভ্যালু যেটা পাচ্ছি, পিক ভ্যালুটা হচ্ছে ই নট, আই এর ক্ষেত্রেও তাই, আই নট। আর এখান থেকে আমরা কি পাচ্ছি? ইআরএমএস বাই আইআরএমএস। তো ডিভাইডেড বাই √2 করলে উপরে নিচে √2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে ইআরএমএস বাই আইআরএমএস। আচ্ছা, ইট ইজ ডিফাইন্ড ফর এসি সার্কিট, ইটস ইউনিট ওহম। ওকে, মানে রেজিস্টারের জন্য যখন দেখা হচ্ছে তখন হচ্ছে ওহম। ইট ইজ অপোজিশন প্রডিউসড বাই সার্কিট এলিমেন্ট অ্যাজ আ হোল টু দ্য ফ্লো অফ এসি থ্রু ইট। 1/z, বা এটাকে আরো একভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে ওয়াই। ওয়াই দিয়েও অ্যাডমিটেন্স কে রিপ্রেজেন্ট করা যায়, মানে 1/ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাডমিটেন্স। ওকে, এবার আসছি, এটা তো রেজিস্টারের জন্য ইম্পিডেন্স গেল, এবার রিঅ্যাকট্যান্স হচ্ছে ক্যাপাসিটরের জন্য আর ইন্ডাক্টরের জন্য। সেখানে পিওর ইন্ডাকটেন্স হচ্ছে বা ইন্ডাকশন, ইন্ডাকটেন্স হচ্ছে ওমেগা এল, আর ক্যাপাসিটেন্সের জন্য হচ্ছে 1/ওমেগা সি। ওকে, আচ্ছা, এবার আসছে ফেজার ডায়াগ্রামটা। ফেজার ডায়াগ্রাম কি? বেসিক্যালি হচ্ছে রোটেটিং ভেক্টর। এটা হচ্ছে আর এর জন্য একটা ফেজার ডায়াগ্রাম রয়েছে, যেটা ভোল্টেজ আর কারেন্ট সম্পর্কিত, মানে আর এর রেসপেক্টিভ ভোল্টেজ বা কারেন্টের ঠিক এক্স্যাক্টলি কি কি ডাইরেকশন হচ্ছে সেটা আমরা রিপ্রেজেন্ট করব ফেজার ডায়াগ্রাম দিয়ে, সেটা ইন্ডাক্টরের জন্য আর ক্যাপাসিটরের জন্য। ফেজ কোয়ান্টিটিজ possesses magnitude and with a phase angle. Phasor diagram concept is useful when scalar behave like vectors, example alternating currents and voltage. এই কনফিগারেশনটা আমরা ইউজ করব ফর সিরিজ কানেকশন, প্যারালালের জন্য ইউজ করব আইটা। তাহলে ভিটা ইউজ করব আমরা সিরিজের জন্য, আর আইটা ইউজ করব আমরা প্যারালালের জন্য। ওকে, তো ফার্স্ট আমরা রেজিস্ট্যান্সের জন্য দেখি। সাপোজ এখানে একটা সিরিজের রেজিস্ট্যান্স লাগানো রয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের ফেজার ডায়াগ্রামটা কি হবে? প্রথমে ইনিশিয়ালি আমরা লিখি যে ভি আর, এটা লিখতে পারি অ্যাক্রস দ্য রেজিস্টার হচ্ছে ভি আর লিখতে পারি। তো বেসিক্যালি আর এর জন্য আমাদের এটা হচ্ছে ভি আর হবে। তো সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা কিরকম হবে? ডায়াগ্রাম হবে এই দিকেই হচ্ছে আই এর ডাইরেকশন, আবার এই দিকেই হচ্ছে ভি এর ডাইরেকশন। ফেজার ডায়াগ্রামের জন্য আর এর ক্ষেত্রে হচ্ছে যেদিকেই আই এর ডাইরেকশন সেদিকেই হচ্ছে ভি এর ডাইরেকশন, মানে কোনো এখানে ফেজার ডায়াগ্রামের ক্ষেত্রে যেটা মেইনলি হচ্ছে যে লিডিং, ল্যাগিং, এগুলো তো মোটামুটি আইডিয়া আছে লিডিং আর ল্যাগিং কি। মানে যখন হচ্ছে এইটা যদি একটা জাস্ট আমি ড্র করছি, যখন আমরা এই জায়গাটাতে একটা পাবো ডাইরেকশন পাবো, আর একটা নিচে ডাইরেকশন পাচ্ছি, এটাকে যদি V1 ধরি আর এটাকে যদি V2 ধরি, এটা ধরে নিচ্ছি 30 ডিগ্রি, আর এটা ধরে নিচ্ছি ওই অলমোস্ট 80 এরকম। তো সেক্ষেত্রে আমাদের এইটুকু হচ্ছে কিন্তু এই V1 হচ্ছে লিড করছে, দেন V2, আর V2 টা হচ্ছে ল্যাগ করছে, দেন V1 বাই কত ডিগ্রি? ওই 80 মাইনাস 30 করলে যা আসবে সেই ডিগ্রিটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি হবে। তো 50 ডিগ্রিটা হচ্ছে আমাদের লিডিং ফর V1 আর ল্যাগিং ফর V2। তো এখানে সরি, হ্যাঁ, তো এই ক্ষেত্রে V এর ক্ষেত্রে ফেজার ডায়াগ্রামে কি হবে না, যেদিকেই I এর ডাইরেকশন থাকছে
সেই দিকেই হচ্ছে আমার ভি এর ডাইরেকশন থাকছে, এখানে কোনো ডিগ্রি কিছু আসছে না, মানে জাস্ট একই দিকে রয়েছে, জিরো আর কি বেসিক্যালি। এবার যখন এটা রেজিস্টারের ক্ষেত্রে, এবার ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে? ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে আই এর ডাইরেকশন আর বি এর ডাইরেকশন এরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা পার্টিকুলার ওহো আই এর ডাইরেকশন যদি এদিকে হয়, বি এর ডাইরেকশন এদিকে হবে। বি এর ডাইরেকশন এদিকে হবে, এটা কিন্তু এই এতটা লিড করছে, ওকে। আর সি এর জন্য কি হবে? সি এর, আচ্ছা উপরেই করছি, এটা এটা ইরেজ করে দিই। আর সি এর জন্য হবে হচ্ছে, এটা যদি আই এর ডাইরেকশন হয় তাহলে এইদিকে হচ্ছে বি এর ডাইরেকশন হবে, এটা কিন্তু ল্যাগ করছে, ঠিক আছে? তো সি, এল আর আর তিনটের জন্য আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, ফেজার ডায়াগ্রামটা ড্র করব আরসি সার্কিটের জন্য, মানে সিরিজ আরসি সার্কিট বা প্যারালাল আরসি সার্কিট এগুলোর জন্য, ঠিক আছে? ওরা পরে স্ল্যাব কোনটা বুঝলাম না, কোনটা বলছিস? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা আর কি, মানে সিটা পিওর ক্যাপাসিটি ওটা। হুম, না আমি জাস্ট দেখালাম, ছবিতে জাস্ট দেখালাম যে ল্যাগ করছে কোনটা, লিড করছে কোনটা। এবার কত ডিগ্রি ল্যাগ করবে, কত ডিগ্রি লিড করবে, সেটা তো যখন সার্কিট ডায়াগ্রামটা দেখাবো তখন দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সিরিজ আরএল সার্কিট। আরএল সার্কিটের ক্ষেত্রে কি হচ্ছে, ইনিশিয়ালি আর এখানে তার মানে ভোল্টেজ অ্যাক্রস আর হচ্ছে ভি আর এল হচ্ছে ভি এল। তো এক্ষেত্রে কি করব আমরা, প্রথমে এই যে ডায়াগ্রামটা ড্র করা হয়েছে এখানটা হচ্ছে আই এর। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আরটা তো জানি আমরা যে একই দিকে ডাইরেকশন, বি আর আই একই দিকে ডাইরেকশন থাকছে, কিন্তু এল আর সি এর ক্ষেত্রে তো কোনটা লিডিং কোনটা ল্যাগিং সেটা একটু মাথা থেকে আউট হয়ে যায়, তো সেই জন্য এটা মনে রাখতে হবে। সি এর ক্ষেত্রে কিন্তু আইটা, আই আর ভি, আই থেকে ভিটা মানে লিডিং কন্ডিশন, আর এল এর ক্ষেত্রে কিন্তু ভি থেকে আইটা হচ্ছে লিডিং কন্ডিশন। জাস্ট মনে রাখার সুবিধার জন্য আর কি এই টার্মটা দিয়ে আমরা ইউজ করছি, মানে সিভিলটা লিখে ইউজ করছি। ওকে, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভি আর ভি এল হচ্ছে। তো ইনিশিয়ালি আমরা যদি ভিটা বার করি সেক্ষেত্রে কি পাবো আমরা, ভি আর প্লাস ভি এল। এটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে, এটা আই বাই আর ফর রেজিস্টার, আর ইন্ডাক্টরের জন্য কি হবে, আই বাই এল। এল আমি এখানে এক্সএল লিখতে হবে অ্যাকচুয়ালি, ইন্ডাক্টেন্স তো এক্সএল। এবার এখান থেকে আমরা কি ফর্ম পাবো, ভিটা যদি মডিউলাস ভ্যালু বার করি আমরা, সেখান থেকে আমরা পাবো ভি আর স্কোয়ার প্লাস ভি এল স্কোয়ার। আর ফাই এর ভ্যালু যদি বার করি সেটা কি পাবো, ট্যান ইনভার্স ভি এল বাই ভি আর, ঠিক আছে? তো ভি এর ভ্যালু গুলো ভি আর ফাই এর ভ্যালু বার করতে দিলে এটা তো কখনো কখনো আমাদের ওই ভি এল বাই ভি আর এখানে ফাই এর ভ্যালুটা দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আমাদের ওই ট্যান ফাই মানে ট্যান ফাই এর যে ভ্যালুটা থাকবে ট্যান এর সাথে সেটার আর কি রিলেট, মানে যদি ফাইটা 30 ডিগ্রি থাকে তাহলে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভি এল বাই ভি আর, এটা আমরা দেখতে পাবো। তো এটা এটার জন্য হলো। এবার এটা যেটা রয়েছে ও যেটা বলছিল যে 90 ডিগ্রি কনসেপ্টটা, সেটা হচ্ছে যে যখন আমরা ইন্ডাক্টর দেখছি তখন আইটা এদিকে রয়েছে, আর সরি আইটা যদি
আইটা যদি এই পার্টিকুলার জায়গায় থাকে তাহলে ভিটা হচ্ছে এই জায়গায়, তখন সেটা ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। এটাই তো বলছিলিস তো আইটা যদি এদিকটায় থাকে তো এটা ডিফারেন্সটা হচ্ছে ফর ইন্ডাক্টর 90 ডিগ্রি। ক্যাপাসিটরের জন্য জাস্ট উল্টো হয়ে যাবে, মানে এখানে যদি আইটা থাকে তাহলে বিটা হয়ে যাবে এদিকে, ওই লিডিং আর ল্যাগিং যেটা সেটাই। তো এখানে এই ফেজার ডায়াগ্রামে লিডিং আর ল্যাগিং এর জন্য যেটা মেইনলি, মানে ধরে নিই V1 ইজ ইকুয়াল টু V1 equals to 5 sin omega t plus 30, এটা একটা রয়েছে ভ্যালু। V2 হচ্ছে 10 sin omega t plus 80, এরকম একটা রয়েছে। তো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এটাকে আমরা রিপ্রেজেন্ট করব প্রথমে V1 এর জন্য। V1 এর পিক ভ্যালুটা কত? 5। V1 এর জন্য কি 5টা হচ্ছে পিক ভ্যালু, সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো এটা হচ্ছে 5, মানে এটা V1 অ্যাকচুয়ালি, এটা হচ্ছে V1, এটা 5, এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এর পরেরটা কি রয়েছে? V2 টা হচ্ছে 10, সেটার ভ্যালু বলেছে 80 ডিগ্রি। তাহলে 10 হচ্ছে এটা, তার ভ্যালু কত? 80 ডিগ্রি। এটা হচ্ছে V2। তাহলে এবার V1 আর V2 কোনটা কার সাথে লিডিং বা ল্যাগিং কন্ডিশনে আছে বা কত ডিগ্রিতে আছে? কি আছে, মানে এটা দেখে বল কি আছে। V2 টা হচ্ছে 50 ডিগ্রি লিড করছে, তাই তো, লিডিং। আর V1 টা হচ্ছে 50 ডিগ্রি ল্যাগিং। আচ্ছা, তো এটা বোঝা গেল। এবার আমরা RL সার্কিটের ক্ষেত্রে চলে আসি। তো এখানে ইনিশিয়ালি আমরা কি দিচ্ছিলাম? VR এর জন্য ডাইরেকশনটা হচ্ছে এখানে, ঠিক আছে। এবার 90 ডিগ্রি ল্যাগিং হচ্ছে, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা বোঝা গেল যে লিডিং আর ল্যাগিংটা। এবার আমাদের যখন RL সার্কিটের ক্ষেত্রে আমরা দেখছি, তো অলরেডি আমরা জানি যে এটা 0 ডিগ্রিতে I আর R এর ভ্যালুটা সেম। আর এটাকে যদি আমরা এভাবে ড্র করি যে এটা I এর ডাইরেকশনটা এইদিকে, I আর V এর ডাইরেকশনটা। আর L এর জন্য কি হচ্ছিল? সরি, 90 ডিগ্রি নয়, এটা তো 0 থেকে স্টার্ট হয়েছে। তাহলে এর 90 ডিগ্রি হচ্ছে এখানে হবে, তার মানে এই ডাইরেকশনে হবে। তাহলে এই পার্টিকুলার ডাইরেকশনে হলো, তাহলে এদের রেজাল্টেন্টটা কি হবে? এইটা হবে রেজাল্টেন্ট, তাই তো। এটা হচ্ছে VR এর জন্য, এটা হচ্ছে VL এর জন্য। তাহলে এদের রেজাল্টেন্ট Vটা কোনটা হবে? এটা, যেটার ভ্যালু আমরা অলরেডি লিখেছি যে VR প্লাস VL। তাহলে এক্ষেত্রে আমাদের VRটা তো আরই নর্মাল হবে, আর L এর ক্ষেত্রে কি হয়ে যাবে? আমাদের ওমেগা L হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স
তাহলে আমরা এক্সএল এর ভ্যালুটা কি লিখতে পারি, জে ওমেগা এল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ভিআর এর জায়গায় তো ভিআরই থাকবে, আর এটা হয়ে যাবে জে ওমেগা এল। ওকে, ভিআর এর জায়গায় আর হবে অ্যাকচুয়ালি আর প্লাস জে ওমেগা এল হবে। এটা হয়ে গেল এল আর সার্কিটের জন্য বা আর এল সার্কিটের জন্য, যেখানে আমরা ভ্যালু পেয়ে গেছি আর স্কোয়ার প্লাস ওমেগা এল। এই যে এখান থেকে করলাম, ভি আর এর জায়গায় হচ্ছে আর স্কোয়ার, আর এটাতে যে ওমেগা এল ছিল সেটা স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এবার ফেজার ডায়াগ্রাম থেকে নেট ভোল্টেজ লিডস টু দা কারেন্ট বাই অ্যান অ্যাঙ্গেল থিটা। থিটার ভ্যালুটাও অলরেডি আমরা রিটেন, এই যে ভিএল বাই ভিআর, এখানে ওমেগা এল বাই আর। ওকে, এবার হচ্ছে পাওয়ার। পাওয়ারের ভ্যালুটা কি হবে, আইআরএমএস ইন্টু ভিআরএমএস ইন্টু কস ফাই বা থিটা যেটা থাকবে সেটা। তাহলে ভিআরএমএস স্কোয়ার বাই জেড ইন্টু আর বাই জেড ইজ ইকুয়াল টু এটা। তো এই ফর্মটা মনে রাখলেই হবে পাওয়ারের ফর্মুলার, যদি নিউমেরিক্যাল থাকে এই ফর্মটা মনে রাখলেই হবে। ওকে, তো চলে যাচ্ছি পরের স্লাইডটা। আচ্ছা, আর সির ক্ষেত্রে কি হবে এটাও এখানেই দেখিয়ে দিচ্ছি। আর সির ক্ষেত্রে এটা তো আর এল সার্কিটের ক্ষেত্রে এটা হলো, আর সি ক্ষেত্রে কি হবে ফেজার ডায়াগ্রামটা, এটা তো ভি আর এর জন্য এটাই হবে, মানে এই ডাইরেকশনই হবে। আর সি এর জন্য কি হয়ে যাবে, এদিকে হয়ে যাবে পি সি এর জন্য এর ডাইরেকশনটা, মানে অ্যাকচুয়ালি সি এর জন্য এটা হবে। তাহলে আমাদের রেজাল্টেন্ট ফর্মটা হবে এটা, সি এর জন্য কি -90, তাহলে রেজাল্টেন্টটা হবে এটা। সেক্ষেত্রে আমাদের ভি এর ভ্যালু কি হয়ে যাবে, ভি আর প্লাস ভিসি, ওকে, রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। এই ক্ষেত্রে ভি আরটার ক্ষেত্রে তো আরই হবে আর স্কোয়ার, এটা হয়ে যাবে 1 বাই ওমেগা সি স্কোয়ার, মানে ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তো এটার ক্ষেত্রেও পাওয়ারের ভ্যালুটা এই সেমই থাকবে। আর এবার আসবো আরএলসি সার্কিটের কথা। আচ্ছা, এবার আসছি আরএলসি সার্কিট। আরএলসি সার্কিটের ক্ষেত্রে কি অলরেডি আমরা জেনে গেছি যে ওমেগা এল এর জন্য হচ্ছে ওমেগা এল ফর ইন্ডাকটেন্স, আর ক্যাপাসিটেন্সের জন্য হচ্ছে 1 বাই ওমেগা সি। এটা মনে রাখতে হবে ফর সিরিজ কানেকশন। এটা এলটা হচ্ছে ওমেগা এল দিয়ে রিপ্রেজেন্ট হবে, আর সিটা হচ্ছে 1 বাই ওমেগা সি দিয়ে। তো এখানে আমরা tan থিটার ভ্যালুটা হচ্ছে ভিএল মাইনাস ভিসি। এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে যখন আর এল আর সি এই দুটোই থাকবে, তো তখন এদের মধ্যে একটা রেজোন্যান্ট কন্ডিশন বলে একটা কন্ডিশন আসবে, মানে যখন এক্সএল আর এক্সসি এই দুটোর ভ্যালু সেম হয়ে যাবে, সেই পার্টিকুলার কন্ডিশনটাকে বলছে রেজোন্যান্ট কন্ডিশন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিএল মাইনাস ভিসি, এটা কখন হবে, যখন ভিএল এর ভ্যালুটা ভিসি থেকে বড় হবে, তখন হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। যখন ভিএল এর ভ্যালুটা ভিসি থেকে ছোট হবে, তখন কার্ভটা হয়ে যাবে এরকম। ঠিক আছে, যেটার ভ্যালু হয়ে যাবে ভিসি মাইনাস ভিএল। ওকে, আচ্ছা, এখানে আমরা ভি এর ভ্যালু পেয়েছি ভি আর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি। ভিএল এর ভ্যালুটা আমরা জানি ওমেগা এল, আর ভিসির ভ্যালু হচ্ছে 1 বাই ওমেগা সি। তো এখান থেকে এই ফর্মটা পেলাম, এটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে জেড এর ভ্যালু হচ্ছে এটা, আর পাওয়ার হচ্ছে এটার জন্য P is equal to VRMS square by Z square into R. ওকে, মানে আমরা ইরেজ করে দিচ্ছি, পরেরটাতে চলে যাচ্ছি। শার্পনেস অফ দ্য রেজোনেন্স অফ, ওই যে রেজোনেন্ট কন্ডিশন বললাম অলরেডি। শার্পনেস অফ দ্য রেজোনেন্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে কি,
না এই কিউ ফ্যাক্টর একটা ফ্যাক্টর রয়েছে যেটা কি করে না এনার্জি স্টোর কতটা হচ্ছে আর এনার্জি লস কতটা হচ্ছে তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করে। তো এখানে কিউর ভ্যালুটা কি, অলওয়েজ কিউর ভ্যালুটা কিন্তু 2 পাই টাইমস অফ হবে, মানে 2 পাইটা মাল্টিপ্লাই করতে হবে, মিনিমাম এনার্জি স্টোরড পার সাইকেল ডিভাইডেড বাই ম্যাক্সিমাম এনার্জি লস পার সাইকেল। মানে শুধু এনার্জি স্টোর পার সাইকেল আর মানে মিনিমাম আর ম্যাক্সিমাম এনার্জি লস সেটা করলে হবে না, তার সাথে 2 পাই টাইমসটা আমাদের যোগ মানে মাল্টিপ্লাই করতে হবে। এখানে যে কার্ভটা রয়েছে এটা হচ্ছে কি রেজোনেন্সের কি কি ফ্যাক্টর, মানে কতটা ফ্যাক্টরের জন্য কিউ ফ্যাক্টরটা এক্স্যাক্টলি কি হয়। যখন আর যখন 0 তখন কিউ ফ্যাক্টরটা হচ্ছে ইনফিনিটি, আর যখন সবচেয়ে হাই হয়ে যাচ্ছে, 0 মানে সবচেয়ে কম, তো আর যখন 0 তখন কিউ ফ্যাক্টরটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, আর যখন হাই তখন হচ্ছে কিউ ফ্যাক্টরটা লো হয়ে যাচ্ছে। ওকে, তো r ইকুয়ালস টু 0 যখন, তখন আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটি, আর এই কন্ডিশন দুটো মনে রাখলেই মাঝের কন্ডিশন গুলো মনে থাকবে। এবার 0 থেকে একটু বেশি বাট ভেরি লো, সেই কন্ডিশনে কি হবে, সেই কন্ডিশনে হচ্ছে কিউ ফ্যাক্টরটা লার্জ। ওকে, এবার লো মানে ভেরি লো থেকে বেশি বাট হাই এর থেকে কম, সেক্ষেত্রে নর্মাল হবে কিউ ফ্যাক্টর। আর লাস্ট কন্ডিশনে হচ্ছে অলরেডি আমরা জানি যে হাই হলে কিউ ফ্যাক্টরটা লো হবে। এইটা হচ্ছে রেজোন্যান্সের কার্ভটা। এবার এটা কি আরেকটু ডেসক্রাইব করা হয়েছে, এটা হচ্ছে যে আর যদি রিডিউস হয় তাহলে রেজোনেন্স কার্ভটা কি হবে, শার্পার হবে। আরটা যত কমছে তত কি হয়ে যাচ্ছে, কার্ভটা এরকম হয়ে যাচ্ছে না, যত আরটা কমছে তত এরকম কার্ভ হয়ে যাচ্ছে। আর শার্পনেস অফ দ্য রেজোনেন্স অফ এ সার্কিট ইজ মেজার্ড বাই ইটস কোয়ালিটি ফ্যাক্টর কিউ, যেখানে হচ্ছে কি ω2 আর ω1 হচ্ছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, হাফ লোয়ার পাওয়ার আর হাফ আপার পাওয়ার, এই দুটো ফ্রিকোয়েন্সি। ω2টা হচ্ছে আপার হাফ পাওয়ার আর ω1টা হচ্ছে লোয়ার হাফ পাওয়ার। ওকে, তো এটা মোটামুটি বোঝা গেছে। এরপর হচ্ছে শার্পনেস অফ রেজোনেন্স অফ এ সিরিজ আরএলসি সার্কিট। আরএলসি সার্কিটের ক্ষেত্রে শার্পনেসটা কি হচ্ছে এক্স্যাক্টলি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা সেমিলগ গ্রাফ দিয়ে করে থাকি। এই প্লটিংটা যখন হায়ার ক্লাসে যাবি তখন এটাতে সেমিলগ গ্রাফ দিয়ে এটাকে প্লট করতে হবে। এখানে হচ্ছে কি হাফ ফ্রিকোয়েন্সি লোয়ার আর আপার হাফ ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে মিড ভ্যালুটা, ঠিক আছে। তো এখানে পাওয়ার পি নট রয়েছে আর হাফ পাওয়ার পি নট রয়েছে। In high quality factor circuit responds to a very narrow range of frequency, whereas low Q factor gets respond to much broader range of the frequency. তো এখানে Q এর ভ্যালুটা মেইনলি 10 থেকে 100 হয়, এটা মনে রাখতে পারিস, মানে এটা দিকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, মানে এমসিকিউ অবভিয়াসলি, যে কত থেকে কত রেঞ্জের হতে পারে কিউটা, 10 to 100 ফর আরএলসি সার্কিট। সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রেই কিন্তু 10 to 100 হয়। ওকে, এবার আসছি এই ফর্মুলাটা জাস্ট মনে রাখলেই হবে, এটা নিয়ে অত করার দরকার নেই। সেটা হচ্ছে যে 0.07077 হচ্ছে এর হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিটা থাকে, এই মিড পাওয়ার ফ্রিকোয়েন্সিটা থাকে। আর ব্যান্ডউইথ তো অবভিয়াসলি হাই থেকে লোর মাঝখানে, মানে হাফ পাওয়ার মানে আপার পাওয়ার হাফটা মাইনাস লোয়ার পাওয়ার হাফ, সেটা হচ্ছে ω2 মাইনাস ω1। এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা। আর কিউ ফ্যাক্টরটা তো অলরেডি নোন, এটা এই ফর্মুলাটা তো আমরা আগেই দেখেছি। এবার হচ্ছে কি ওয়াটলেস কারেন্ট। ওয়াটলেস কারেন্টের ক্ষেত্রে আমাদের দুটো পার্ট আছে, যেটা হচ্ছে কি কনজিউমিং পাওয়ার বা কনজিউমিং পাওয়ারের মধ্যে যেটা টেক প্লেস করে সেটা হচ্ছে ইফেক্টিভ, নামটা থেকেই বোঝা যাচ্ছে যে নিচেরটা হচ্ছে ওয়াটলেস, মানে যেটা কনজিউমিং পাওয়ারে টেক পার্ট করে না বা অংশগ্রহণ করে না, সেটা হচ্ছে ওয়াটলেস কারেন্ট। আর যেটা অংশগ্রহণ করে সেটা হচ্ছে ইফেক্টিভ কারেন্ট। এটা জাস্ট ফর ওই শর্ট কোয়েশ্চেন, মানে জাস্ট নর্মাল আর কি, যে থিওরিটিক্যাল যেরকম কোয়েশ্চেন থাকে সেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইভি কস ফাই যেটা রয়েছে, আইভি কস ফাই এর টার্মটা হচ্ছে ইফেক্টিভ কারেন্ট, আর সাইন ফাই এর টার্মটা হচ্ছে ওয়াটলেস কারেন্ট। তো এখানে কিসের বেসিসে করছে, এটা তো 90 ডিগ্রি, বুঝতেই পারছি এই জায়গাটা, এটা তো একটা রেক্টাঙ্গেল, তো এটা 90 ডিগ্রি, তো সেটার রেসপেক্টেই হচ্ছে ফাই এর ভ্যালুগুলো পুট করে এই কস ফাই আর সাইন ফাই এর ভ্যালু আমরা বার করতে পারবো। ওকে, এবার আমরা চলে যাচ্ছি প্যারালাল আরএলসি সার্কিট। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে সিরিজের ক্ষেত্রে সবসময় আমরা ভোল্টেজ ধরবো আর প্যারালালের ক্ষেত্রে সবসময় আমরা কারেন্ট ধরবো। ওকে, তো এক্ষেত্রে আমরা
কারেন্ট ধরছি, তো আই এর ভ্যালু এখানে দেখতেই পাচ্ছি আই আর স্কোয়ার প্লাস আইসি মাইনাস আইএল এর স্কোয়ার। এটাকে ডিটেলে মানে মোর ডিটেলে যাচ্ছি না, যেটা মেনলি আর কি ওখানকার ক্ষেত্রে কি হয়েছিল জাস্ট মনে রাখার সুবিধার জন্য বলছি, যে ওখানের ক্ষেত্রে ছিল সি এর টার্ম গুলো অলওয়েজ 1/সামথিং ছিল, মানে 1/ওমেগা সি এরকম ফর্মে ছিল। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, জাস্ট ইন্ডাক্টরের টার্মটা নিচে চলে আসছে। ওকে, ওটার ক্ষেত্রে সিরিজ আরএলসি সার্কিটের ক্ষেত্রে বা সিরিজ আরএল এর ক্ষেত্রে বা আরসির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ওমেগা এল বা ওমেগা সি এই টার্ম দুটোর মধ্যে জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে সিরিজ আর প্যারালালে। সিরিজের ক্ষেত্রে সি গুলো সবসময় নিচে থাকতো, আর এটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সিটা সবসময় উপরে চলে যাচ্ছে। আর ইন্ডাক্টরটা জাস্ট এক্স্যাক্টলি অপোজিট আর কি, যে ওটার ক্ষেত্রে হচ্ছে ইন্ডাক্টরটা ওমেগা এলটা উপরে থাকতো, এটার ক্ষেত্রে 1/ওমেগা এল হয়ে যাচ্ছে। বাকি ফর্ম তো সেমই। যদি এর আরসি সার্কিট দেখতাম তাহলে আমরা কি পেতাম, আরসি সার্কিটের ক্ষেত্রে হতো মানে প্যারালাল আরসি সার্কিটের ক্ষেত্রে আই আর স্কোয়ার প্লাস আইসি স্কোয়ার এই ফর্ম থাকতো। আর যদি ইন্ডাক্টর হতো তাহলে আই আর স্কোয়ার প্লাস আই এল স্কোয়ার হতো। ঠিক আছে, এক্ষেত্রেও ফেজার ডায়াগ্রামটা ওখানে যেটা আমরা দেখছিলাম যে রেজোনেন্ট, এখানে প্যারালাল আরএলসি সার্কিট, ওখানে রেজোনেন্ট কখন দেখছিলাম যে যখন হচ্ছে ভোল্টেজ এক্স এর ইন্ডাক্টরের ভোল্টেজ আর ক্যাপাসিটরের ভোল্টেজ দুটো সেম হচ্ছে তখন রেজোনেন্ট কন্ডিশন। এখানে হচ্ছে কারেন্ট দুটো যখন সেম হচ্ছে তখন রেজোনেন্ট কন্ডিশন। আদারওয়াইজ এটা সেম, তাহলে তিনটে কন্ডিশন আছে। একটা কন্ডিশন কি সেম হতে পারে, একটা হচ্ছে গ্রেটার হতে পারে, আরেকটা হচ্ছে লেসার হতে পারে। তাহলে এই তিনটে কন্ডিশন সিরিজের ক্ষেত্রেও ছিল, প্যারালালের ক্ষেত্রেও আছে। গ্রাফগুলো মোস্টলি সিমিলারই, জাস্ট আই আর ভি এর ডাইরেকশনটা বদলে যাচ্ছে। ঠিক আছে, তো সেম এর ক্ষেত্রে কি হচ্ছে, রেজোনেন্ট কন্ডিশন ফর সিরিজ প্যারালাল বোথ। আর গ্রেটার যখন হয়ে যাচ্ছে তখন যেটা গ্রেটার সেটা থেকে ছোটটা স্মলারটা মাইনাস হচ্ছে, মানে যখন হচ্ছে আইসি হচ্ছে গ্রেটার দেন আইএল তখন কি হয়ে যাবে, আইসি মাইনাস আইএল হয়ে যাবে। ঠিক আছে, আর যখন হচ্ছে আইএল আইসি থেকে বড় তখন হয়ে যাবে আইএল মাইনাস আইসি। ঠিক আছে, গ্রাফটা যদি তোমরা নোটিস করিস, মানে তোমরা নোটিস করো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জাস্ট উল্টে যাচ্ছে। ওটার ক্ষেত্রে আইসির ভ্যালুটা যখন বড় ছিল, মানে ভিসির ভ্যালুটা যখন বড় ছিল তখন তার ভ্যালুটা নিচের দিকে হয়েছিল, আর এটার ক্ষেত্রে কিন্তু উল্টো দিকে হয়ে গেছে। বাট জিনিসটা মোটামুটি একই রকম, শুধু প্যারালাল আর সিরিজের ক্ষেত্রে জাস্ট শুধু উল্টে যাচ্ছে, কেসেস গুলো জাস্ট উল্টে যাচ্ছে ফেজার ডায়াগ্রামের জন্য। তো এখানে আমরা ট্যান থিটার ভ্যালু দেখতে পাচ্ছি আর ওমেগা সি মাইনাস 1/ওমেগা এল, আর ইন্টু ওমেগা সি মাইনাস 1/ওমেগা এল। এখানে একটা জেড টার্ম থাকবে, যখন ডেরিভেশন করবে যেটা বাইরে চলে আসবে, ওপর নিচে জে দিয়ে মাল্টিপ্লাই করলে -1 একটা চলে আসবে, মানে যেহেতু আমরা জানি কমপ্লেক্স নাম্বার √/-1। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে আসছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কাজ কি, শুরুতেই বললাম ট্রান্সফরমারটা কি করে না, এসি যে কারেন্ট বা ভোল্টেজ রয়েছে সেগুলোকে বাড়ানো কমানোর ক্ষেত্রে কাজ দেয় হচ্ছে ট্রান্সফরমার। কনভার্টস দ্য হাই অল্টারনেটিং ভোল্টেজ টু লো অল্টারনেটিং ভোল্টেজ, আর লো অল্টারনেটিং ভোল্টেজ কেও হাই অল্টারনেটিং ভোল্টেজ। ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স, আমরা অলরেডি পড়ে নিয়েছি মিউচুয়াল ইন্ডাকটেন্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডটাকে আমাদের ইনপুট বলছে, ঠিক আছে, আর এই সাইডটাকে আমাদের আউটপুট। এটা আমরা যখন নিউমেরিক্যাল করবো না তখন আমাদের মাথায় এটা ঢুকিয়ে নিতে হবে যে সেকেন্ডারি পার্টটা সবসময় আউটপুটের দিকে থাকে আর প্রাইমারি পার্টটা সবসময় ইনপুটের দিকে থাকে। এদিকে যা যা রিপ্রেজেন্ট করা হচ্ছে সাফিক্সের সবকটার পি দেওয়া আছে, এদিকে যা যা রিপ্রেজেন্ট করা হচ্ছে সাফিক্সের সবকটার এস দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে এনপিটা কি, নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি সেকশন, আর এনএস টা কি আছে, এনএস টা এখানে লেখা নেই, তো এনএস হচ্ছে নাম্বার অফ টার্ন in the secondary part. ওকে, তো ভিএস আর ভিপি আমরা জানি, এখান থেকে যদি পাওয়ার আমাদের বার করতে দেয় তাহলে আমরা কি করব, পি ইজ ইকুয়াল টু পিএস ইজ ইকুয়াল টু আইএস ভিএস, আর পিপি ইজ ইকুয়াল টু আইপি ভিপি, বা এটাকে এস না লিখে ও লিখতে পারি আর এটাকে পি না লিখে আইও লিখতে পারি। ঠিক আছে, আউটপুট আর ইনপুট, এটা তাহলে বুঝতে সুবিধা হবে। যখন বলবে যে কোনো একটা মেইন পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট কারেন্ট দেওয়া হচ্ছে একটা ট্রান্সফরমারকে, তার মানে ওটা ইনপুটে রয়েছে, 220 ভোল্টটা তার মানে ইনপুটে রয়েছে, মানে সেটা হচ্ছে ভিপিটা।
ওকে, তো এখানে আমরা এই ফর্মটা আমাদের মাথায় রাখতে হবে যে ভিএস বাই ভিপি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম, জাস্ট এই জায়গায় গিয়ে পিটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, কারণ ওহমস ল থেকে আমরা জানি ভি আর আইটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, সেই জন্য আই এর জায়গার জাস্ট চেঞ্জ হয়ে গেছে। ভিএস বাই ভিপি ইজ ইকুয়াল টু এনএস বাই এনপি, আর ওটার ক্ষেত্রে আইপি বাই আইএস। ওকে, তো এটা বোঝা গেল? কোনো ডাউট? আচ্ছা, এটা হচ্ছে 180 আউট অফ ফেজ উইথ ভিপি। এখানেও দুটো কন্ডিশন রয়েছে, যেখানে এনএস মানে সেকেন্ডারি কয়েলের টার্ন যদি প্রাইমারি কয়েলের টার্নের থেকে বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, যার টার্ন বেশি তার ভোল্টেজও বেশি। ঠিক আছে, যার যত কয়েলের টার্ন থাকবে তার ভোল্টেজও তত বেশি, সেটাকে বলছে স্টেপ আপ। যখন সেকেন্ডারির ভোল্টেজ বেশি বা টার্ন বেশি তখন সেটাকে স্টেপ আপ বলছি, আর যখন উল্টোটা হচ্ছে সেকেন্ডারির ভোল্টেজ কম বা টার্ন কম তখন সেটা হয়ে যাচ্ছে স্টেপ ডাউন। ওকে, এটা স্টেপ ডাউন আর এটা হচ্ছে স্টেপ আপ। এফিসিয়েন্সি কি, এটা তো খুবই ইম্পর্টেন্ট। কোনো কিছুর এফিসিয়েন্সি বার করতে গেলে আমাদের আউটপুট বাই ইনপুট করতে হয়, তো এখানে আমরা ইন টার্মস অফ পাওয়ার করছি, তো পাওয়ার আউটপুট মানে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, তো পি আউট বাই পি ইন, যেটার ভ্যালু হচ্ছে ভিএস ইন্টু আইএস বাই ভিপি ইন্টু এটা আইপি হবে, ভিপি ইন্টু আইপি। ওকে, এগুলো দিয়ে আমরা নিউমারিক্যাল করব। আচ্ছা, এবার হচ্ছে এনার্জি লসেস ইন আ ট্রান্সফরমার। প্রথম কথা হচ্ছে যে এই ওয়্যার গুলো যেগুলো সেকেন্ডারি বা প্রাইমারি কয়েলে যে টার্নস গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কপার দিয়ে তৈরি, তো সেখানে যখন কারেন্ট পাস করছে বা ভোল্টেজের কিছু ডিফারেন্স আসছে সেখানে খানিকটা পাওয়ার লস হয়, তো সেটাই হচ্ছে কপার লস। কপার দিয়ে তৈরি ওই ওয়্যার গুলো, সেটা হচ্ছে কপার লস। তারপর হচ্ছে আয়রন লস, পুরো মেটেরিয়াল ট্রান্সফরমারের পুরো মেটেরিয়ালটা তো লোহা দিয়ে তৈরি, তো সেখানে কিছুটা লস হচ্ছে, সেটা হচ্ছে আয়রন লস। আর হিস্টেরিসিস এর ব্যাপারটা তোমরা জানি, ম্যাগনেটিক ফিল্ডে আমরা পড়েছি, ওই যে এরকম কার্ভ একটা ছিল না হিস্টেরিসিস এর, এরকম ছিল তো, এটা হচ্ছে আপার স্যাচুরেশন আর এটা হচ্ছে অপোজিট স্যাচুরেশন, তাই তো? মনে আছে তো? ওই হিস্টেরিসিস লসও এখানে হচ্ছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারও রয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, এটা একটা নিউমেরিক্যাল রয়েছে, ট্রান্সফরমার হ্যাভিং এফিসিয়েন্সি অফ 90% ইজ ওয়ার্কিং অন 200 ভোল্ট and 3 kilowatt power supply. If the current in the secondary coil is 6 ampere, find the voltage across the secondary coil and the current in the primary coil respective. তো এখানে কি কি given দেওয়া আছে, এফিসিয়েন্সিটা আমাদের দেওয়া আছে 90% এফিসিয়েন্সি বলে দিয়েছে, তাহলে এফিসিয়েন্সিটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম এতক্ষণ, ইটা দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, তাহলে ইটাটা আমরা লিখে ফেলি 90, কি আছে given দেওয়া আছে 90%, তার মানে এটাকে কি লেখা যায় 90/100, এটা লিখতে পারি তো 90/100। এবার কি বলেছে, ওয়ার্কিং অন 200 ভোল্ট and 3 কিলোওয়াট পাওয়ার সাপ্লাই, তাহলে এই এফিসিয়েন্সিটা আমরা এতক্ষণ কি দেখছিলাম, আউট বাই ইন ছিল, তাহলে এফিসিয়েন্সির ফর্মুলা আমাদের কি আছে, এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে পি আউট বাই পি ইন, তার মানে পিএস বাই পিপি, তাই তো? তাহলে পিএস এর ভ্যালু আমরা জানি না, 3 কিলোওয়াট পাওয়ার সাপ্লাই বলেছে, তার মানে এটা পি এর ভ্যালু বা পিআই এর ভ্যালু বা পি ইন যেটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ইটার ভ্যালুটা অলরেডি জানি, ইটার ভ্যালুটা আমরা অলরেডি জানি কত 90/100, পিএস এর ভ্যালু জানি না, আননোন, পিপি এর ভ্যালু কত 3 কিলোওয়াট, তাহলে 3 ইন্টু 3 ইন্টু কত হবে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোওয়াট বলেছে না, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে এখান থেকে আমরা পিএস এর ভ্যালু কত পাচ্ছি 90/100 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2.7 বোধহয় হবে, একটু ক্যালকুলেশনটা দেখে নিও একটু, হ্যাঁ 2.7 হবে বোধহয় মনে হচ্ছে, 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তার মানে এটাকে কিলোওয়াট লিখতে পারি,
10⁻³ টা লিখলাম না, কিলোওয়াট লিখে দিলাম। আচ্ছা, তারপরে বলেছে কি ইফ দ্য কারেন্ট ইন দ্য সেকেন্ডারি কয়েল ইজ 6 অ্যাম্পিয়ার, তার মানে সেকেন্ডারি কয়েলের কারেন্ট বলে দিয়েছে 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বার করতে দিয়েছে ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি কয়েল। তো পিএস আমরা জানি, আইএস ও জানি, ভিএস বার করতে পারবো। তাহলে ভিএস ইজ ইকুয়াল টু কি হবে, পিএস বাই আইএস। পিএস এর ভ্যালু কত, 2.7 ইন্টু 10⁻³ আচ্ছা, এইগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এই মাইক্রোফ্যারাড থাকবে, ক্যাপাসিটরের অঙ্ক করতে যাবো যখন মাইক্রোফ্যারাড থাকবে, তারপরে এরকম কিলোওয়াট থাকবে, মেগাওয়াট থাকবে, তো সেই ক্ষেত্রে না চেঞ্জ গুলো করে নিতে হবে, মানে 10⁻³ বা ওই মাইক্রো, তারপর হচ্ছে ন্যানো, এগুলোর ক্ষেত্রে কি কি ভ্যালু হয় সেগুলো মাথায় রাখতে হবে, -12 -9 এগুলো মাথায় রাখতে হবে, 10⁻³ কত হচ্ছে। তো 2.7 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 6 অ্যাম্পিয়ার, এটার ভ্যালু কত হবে বার করে নিও, সেটাই হচ্ছে পিএস। ওকে, পিএস না ভিএস, ভিএস এর ভ্যালুটাই তো বার করতে দিয়েছে, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, দা ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি কয়েল এন্ড দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল বলেছে। প্রাইমারি কয়েলের কারেন্ট কি হবে, পিপি ইজ ইকুয়াল টু আইপি ইন্টু ভিপি। পিপি তো বলেই দিয়েছে 3 ইন্টু 10⁻³, আইপির ভ্যালুটাই আমাদের বার করতে হবে, আর ভিপি কত বলা আছে 200, তাই তো। তাহলে এখান থেকে আমরা আইপির ভ্যালু কি বার করব, 3 ইন্টু 10⁻³ বাই 200, এটা যা হবে অ্যাম্পিয়ার সেটা বার করে নিও। ঠিক আছে, এটা হবে ভোল্ট। ওকে, বোঝা গেছে এটা। চলে যাই পরের স্লাইডে, যাবো। পরেরটাই চলে যাচ্ছি, এটা ছিল তো। হ্যাঁ, a transformer is used to a light 100-watt 110-volt lamp from 220-volt main supply. If the main current is 0.5 ampere, then find the efficiency of the transformer. Now, বলো এবার যে না এফিসিয়েন্সি ফর্মুলাটা কি আছে। এফিসিয়েন্সির ফর্মুলাটা অলরেডি তোমরা আগের অঙ্কে দেখলাম। এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু পিএস বাই পিপি। ওকে, দেন কি বলেছে এখানে 220 ভোল্ট মেইন সাপ্লাই, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের ওয়াট কিছু দেওয়া আছে, হ্যাঁ 100 ওয়াট বলেছে ইউজ করা হয়েছে লাইটের জন্য, তাহলে আমরা আপার পার্টটাকে 100 লিখে ফেলতে পারি, পিএস টা সেকেন্ডারিতে পাওয়ার বলে দিয়েছে, নিচেরটা কিন্তু পাওয়ার বলেনি, কিন্তু আই আর ভি এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আই এর ভ্যালু কত আছে 0.5 আর ভি এর ভ্যালু কত বলা আছে 220 ভোল্ট, তাই তো। তাহলে এখান থেকে আমরা বার করে নিতে পারবো, এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু ইটার সামথিং পয়েন্টে কিছু একটা ভ্যালু আসবে। এবার আমাকে ইটাটাকে তো পার্সেন্টেজে বার করতে হবে, তো যা ভ্যালু আসবে সেটা ইনটু 100 করে দিতে হবে, ঠিক আছে, তাহলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। ওকে, ক্যালকুলেশনটা নিজেরা করে নিও। হয়েছে, পরের স্লাইডে যাই। আচ্ছা, an ACR series circuit with 100 ohm resistance is connected to an AC source of 200 volt, an angular frequency 300 rad per second. When only the capacitance is removed, the current lags behind the voltage by 60 degree. When only the inductance is removed, the current leads the voltage by 60 degree. Calculate the current and the power dissipated in the এলসিআর সার্কিট। কিভাবে শুরু করব, এটা বলে দিয়েছে যে এখানে আর এর ভ্যালুটা বলে দিয়েছে 100, আমরা আরটা লিখে ফেলি, আর হচ্ছে 100 ওহম বলে দিয়েছে, তারপর কি বলেছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলেছে 300 rad per second, 300 rad per second, আর কি বলেছে সোর্স এসি সোর্স হচ্ছে 200 ভোল্ট, এবার বলেছে যে the current lags behind the voltage is 60 ডিগ্রি, তাই তো। তাহলে 60 ডিগ্রি বলেছে কখন, না যখন ক্যাপাসিটেন্সটা রিমুভ হচ্ছে, তাহলে when the C is removed তখন কি হয়ে যাবে,
আমরা কি জানতাম, phi is equal to tan inverse VL by VR, তাই তো? তাহলে tan inverse আর ওইটাকে বাঁদিকে নিয়ে চলে এলাম, তাহলে tan থিটা বা tan phi যেটা আমরা বলতে পারি, ফাইও বলতে পারি, থিটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। থিটাটা কত বলেছে, ল্যাগ বলেছে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে, কি ফর্মটা হবে তাহলে এখান থেকে, এখানে আমি কি বার করব, কি বলেছে এখানে সিরিজে, ওকে দেন এক্সএল বাই আর, তাই তো? tan 60 মানে কত, হ্যাঁ √3, দেন এক্সএল এর ভ্যালু কত হয়ে যাবে, √3r হবে তো, √3r, ওকে। এবার চলে যাচ্ছি when বলেছে পরের কন্ডিশনে only the inductance is removed, the current leads by voltage 60 degree, তাহলে when the L is removed তখন কি হয়ে যাবে, tan এটাও তো 60 ডিগ্রি বলেছে, লিড করছে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু XC বাই R, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কত, এটা √3, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, XC ইজ ইকুয়াল টু √3R, তাহলে দুটোই সেম পেয়েছি। এবার আমরা তাহলে কি বার করব, Z এর ভ্যালুটা বার করব, Z ইজ ইকুয়াল টু কি হবে, Z কি ইম্পিডেন্স, ইম্পিডেন্সটা কি হবে R স্কয়ার প্লাস কি হবে XL স্কয়ার মাইনাস XC স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, R স্কয়ারটা তো অ্যাজ ইট ইজ থাকবে R স্কয়ার, আর এটার ফর্ম কি √3R, এটাও √3R, তাহলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে √R স্কয়ার মানে বেসিক্যালি R এর ভ্যালুটা তো 100, তো 100 হবে, ঠিক আছে? √R স্কয়ার মানে R, তাহলে এটা হয়ে গেল 100। এবার কি বলেছে, ক্যালকুলেট দ্য কারেন্ট এন্ড দ্য পাওয়ার ডিসিপেটেড ইন দ্য এসিআর সার্কিট, ওকে। তো কারেন্টটা বার করব আর হচ্ছে পাওয়ার বার করব। তো কারেন্ট বার করতে গেলে আমাদের কি করতে হবে, আচ্ছা পাওয়ারের ফর্মুলা কি আছে, পাওয়ারের ফর্মুলা আছে IRMS ইনটু VRMS, তাই তো? তাহলে আমাদের VRMS কি আছে এখানে, VRMS কোথায় আছে, এসি সোর্স অফ 200 ভোল্ট, তাহলে ঠিক আছে এখানে 200 ভোল্ট লিখলাম, মানে এখানে হচ্ছে 200 ভোল্ট। এবার I এর ভ্যালুটা কিভাবে বার করব, I এর ভ্যালুটা কিভাবে বার করব, I ইজ ইকুয়াল টু V বাই R, V কত আছে 200 ডিভাইডেড বাই R কত 100, তাহলে এখানে হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 200 বাই 100, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব V এর ভ্যালুটা ওয়াটে, তাই তো? কত হচ্ছে 400 ওয়াট পেয়ে গেলাম, তাহলে কারেন্টও পেয়ে গেলাম 2 অ্যাম্পিয়ার, 200 বাই কারেন্টটাও লিখে ফেলি এখানে, I ইজ ইকুয়াল টু 200 বাই 100 মানে 2 অ্যাম্পিয়ার, কারেন্টটা 2 অ্যাম্পিয়ার আর পাওয়ারটা হচ্ছে 400 ওয়াট বা 400 ওয়াট, ঠিক আছে? চলে যাই পরেরটাতে, এটা তো হয়ে গেল। আচ্ছা এটা হচ্ছে ইন আ সার্কিট দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুজ অফ দ্য কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট এন্ড দ্য ভোল্টেজ ইন আ সার্কিট ইজ গিভেন বাই, এটা I আর E এর ফর্মে দেওয়া রয়েছে, এগুলো কি পিক ভ্যালু গুলো, তাই তো? পিক ভ্যালু গুলো তো। এবার বলেছে অ্যাভারেজ পাওয়ার ইন ওয়াটস কনজিউমড ইন দ্য সার্কিট, তাহলে আমাদের পাওয়ারের ফর্মুলা কি আছে, পাওয়ারের ফর্মুলা IRMS VRMS, এখানে একটা 5 টার্ম রয়েছে, তাহলে হয়ে যাবে cos 5, তাহলে আমাদের IRMS কত, I এর ভ্যালু, IRMS এর ভ্যালু বার করতে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে বার করতে দিতে হয়েছে, তার মানে I নট বাই √2, তার মানে কত 1 বাই √2 ইন্টু 1 বাই √2,
তার মানে 1/2, তাই তো? আর VRMS কত, মানে ভি না, এখানে ই দেওয়া রয়েছে তো ই লিখবো আমরা। ERMS কত হবে? E0/√2, এটাও কত হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। তাহলে 1/2, তাহলে এখানে আমি পেয়ে গেলাম IRMS 1/2, এটাও 1/2। এবার আমাদের cos π/3 মানে 180/3 কত হচ্ছে? 60, মানে cos 60 1/2, তাহলে কত হয়ে যাচ্ছে আনসার? 1/8 ওয়াট, তাই তো? হয়েছে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ওকে, অল্টারনেটিং কারেন্টের ক্লাস আজ এই অবধি। তো যদি কোনো ডাউট থাকে তো বলবে।